পাঁজরে দ্বারের শব্দ, রক্তে জল ছলছল করে, নৌকার গলুই ভেঙে উঠে আসে কৃষ্ণা প্রতিপদ, জলজ গুল্মের ভারে ভরে আছে সমস্ত শরীর। আমার অতীত নেই, ভবিষ্যৎও নেই কোনোখানে। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শঙ্খ ঘোষের কবিতা পাঁজরে দ্বারের শব্দ। আপাতদৃষ্টিতে সাধারণ প্রেমের বা প্রকৃতির কবিতা মনে হলেও গভীর পাঠে কবিতাটিতে সমাজ ও সময়ের টানাপোড়েন এবং অস্তিত্বের সংকট ফুটে ওঠে। দর্শক আমন্ত্রণ জানাচ্ছেন টিভির নিয়মিত আয়োজন সংগ্রাম প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন এই সময়ের অত্যন্ত গুণী ও প্রতিভাবান নির্মাতা, চিত্রনাট্যকার, অভিনয় শিল্পী সুমন আনোয়ার, এবং আরও উপস্থিত আছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনয় শিল্পী ও খেলোয়াড় রবিউল ইসলাম রবি, যিনি টাইগার রবি নামে বেশি পরিচিতি পেয়েছেন। চলুন দর্শক কথা বলি আজকের অতিথির সাথে। কেমন আছেন আপনারা? খুব ভালো। জি, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই সুমন আনোয়ারকে দিয়ে আসতে চাই যে আপনার শুরুটা হয়েছিল সম্ভবত 1994 সালে থিয়েটারের মাধ্যমে, এবং সেখানে আপনি অভিনয় করতেন। পরবর্তীতে আপনি নাট্য নির্মাতা হিসেবেই আবির্ভূত হয়েছেন এবং নিয়মিত নাটক লিখেছেন। তো সস্তা জনপ্রিয়তার দিকে আপনি কখনোই ছোটেননি, এবং আপনার নির্মাণের একটা চমৎকার বৈশিষ্ট্য ছিল যে সিনেমাটিক ভাবে নাটকের একটা আলাদা ভাষা তৈরি করা। তো সেই কারণেই আপনার একটা আলাদা অবস্থানও তৈরি হয়েছে, আমরা দেখেছি। কিন্তু সেখান থেকে আপনাকে আমরা সরে আসতে দেখলাম, এবং অভিনয়ে আপনি খুব বেশি এখন কি বলবো, খুব পপুলার। এটা কেন হয়েছে? এটা হয়েছে যে আসলে আপনার ছুটি দরকার হয়, তো কাজেরও এরকম ছুটি দরকার হয়। এই একই মিডিয়ামেই আমি যখন শুরু করি রাইটার হিসাবে, তারপরে আমি ডিরেক্টর হিসাবে আমার প্রথম যেই চিত্রনাট্য ছিল সেটা আমার এক বন্ধুর বানানোর কথা। তো সেই বন্ধু একটা সময়ে শুটিং এর খুব একদম একদিন বা 2 দিন আগে বললো যে এটা তো আমার পক্ষে একটু টাফ হয়ে যাচ্ছে। সো এই টাফনেসটাকে যদি কিভাবে কভার করা যায়, সেক্ষেত্রে আমাকে আসলে পরিচালক হিসাবে আবির্ভূত হতে হলো। অ্যান্ড দেন আমি সেই ধারাবাহিকতায় ধরেন যে আপনার তারপরে স্ক্রিপ্ট থেকে শুরু করে ডিরেকশন, এই কাজগুলো ক্রমাগত করে গেছি। দুঃখিত। পরবর্তীতে আমি তো আসলে থিয়েটারে কাজ করতাম, অ্যাক্টিংটা করতাম, মূলত অ্যাক্টর হওয়ার জন্যই আসলে আমার থিয়েটারের সম্পৃক্ততা। আচ্ছা। তো তারপরে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমার একটা লম্বা সময়ের ডিরেকশন রাইটিং এর একটা চাপ ছিল, সেই চাপ থেকে মুক্তি দেওয়ার জন্যই আসলে কিছুটা অভিনয়ের দিকে আমি এই সময়ের ব্যস্ততা। আমরা যারা আপনাকে দীর্ঘদিন ধরে চিনি, আমরা দেখেছি মঞ্চে আপনি কত নিবেদিত ছিলেন একজন কর্মী হিসেবে, এবং দেশ নাটকের সঙ্গে আপনি যুক্ত আছেন দীর্ঘ সময় ধরে। এবং আপনি কিন্তু নির্মাণে থাকলেও কখনো কখনো আপনাকে টেলিভিশনের বিভিন্ন নাটকেও দেখা গেছে, অল্প পরিসরে বলবো। কিন্তু ইদানিংকালে বিগত আমি যদি 2-3 বছরের কথা বলি, আপনি মেন স্ট্রিমে এবং বিশেষ করে ওয়েব ফিল্মে আপনার সরব উপস্থিতি, এবং অনেক ক্ষেত্রে বড় বড় চরিত্র করছেন এবং খুবই আলোচনায় আছেন। তো আমরা পুরো অনুষ্ঠান জুড়ে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, পক্ষে বিপক্ষে। তো আমরা এবার ওটা টাইগার রবির কাছে আসতে চাই যে 2010 সালে সম্ভবত নুরুল আলম আতিকের একটি টেলিফিল্ম ছিল সাইফুল আর্টিস্ট, সেটা দিয়ে আপনার অভিনয় শুরু হয়। তো আপনার প্রথম চলচ্চিত্র ছিল আবার সামুরাই মারুফ পরিচালিত পারলে ঠেকা। তো আমি আপনাকে চিনি সেই ছোটবেলা থেকে, আমি এখানে বলতেই হচ্ছে। তো আপনি কিভাবে অভিনয় এলেন, সেই গল্পটা কেমন ছিল? আসলে অভিনয় স্বপ্নটা ছোটবেলা থেকেই ছিল। এর আগে আপনি বলেছেন যে আমি আসলে সাবেক একজন খেলোয়াড়। আমি ঢাকা লিগ, চিটং লিগে ফুটবলে রেগুলার প্লেয়ার ছিলাম, ন্যাশনাল টিমে হ্যান্ডবল খেলেছি, এবং বলতে পারেন বাংলাদেশের মাল্টি স্পোর্টসে আমাদের ফ্যামিলি ইনভলভমেন্টস অনেক বেশি। আমি ক্রিকেট লিগও খেলেছি, এমনকি রেসলিংও করেছি। তো আসলে খেলাধুলার একটা চাপ ছিল, পড়ালেখার চাপ ছিল। ছোটবেলায় মঞ্চও করেছি কলেজ লাইফে, ভার্সিটি লাইফে, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি। নুরুল আলম আতিক ভাই একবার আমার বাসায় এসেছিলেন, আমার এখানে একটা ক্লাব ছিল, তো উনার একটা নাটকের জন্য বা টেলিফিল্মের জন্য জায়গা পাচ্ছিলেন না শুটিং করার জন্য। ওই সাইফুল আর্টিস্ট, অর্থাৎ আগের সিনেমার যে ব্যানারগুলো আঁকা হতো, ওই ধরনের গল্প ছিল কনসেপ্টটা। তো ব্যানার আঁকার জন্য বেশ উঁচু একটা জায়গার দরকার, ঘরের দরকার। তো সেটা পাচ্ছিলেন না। পরে আমার ওই ক্লাবটা, যদি ওটা টিন শেড ছিল, বেশ 17 ফিট হাইট ছিল। তো সামুরাই মারুফ, যে পরে যার সিনেমাতে আমি কাজ করেছিলাম, ও আমার স্কুল লাইফের ফ্রেন্ড, ও এসেছিল নুরুল আলম আতিক ভাইকে নিয়ে ওটা দেখানোর জন্য।
দেন আতিক ভাই এখানে আসলেন, কাজ করলেন। কাজ করতে করতে হয়তো কোনো একটা কারণে আতিক ভাই, মানে আমাকে আতিক ভাই ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন উনি আমাকে বললো যে তুমি এই ক্যারেক্টারটা করো। এইভাবে আসলে মেঘনা চাইতে জল জীবনে যে একটা সুপ্ত বাসনা ছিল, এটা হুট করে হয়ে গেল। অবশ্যই পুরো অনুষ্ঠান জুড়ে আমরা সেই আলোচনা শুনবো, আরো খুব ইন্টারেস্টিং আলোচনা। তো এমনিতে আমি অনুষ্ঠানের শুরুতে আপনাদের দুজনকে মানে কি বলবো, যে খলনায়ক হিসেবে হয়তো পরিচয় করে দিতে পারতাম, আমি সেটা করিনি ইচ্ছাকৃতভাবে। যদিও আপনার খল চরিত্রে অভিনয় করে এই বেশি তারকা খ্যাতি পেয়েছেন রীতিমতো। তো সুমন আনোয়ার, মানে আমি যেটা বলছিলাম যে এই যে আপনি খল চরিত্রে অভিনয় করে যে তারকা খ্যাতি পেয়েছেন, এটা কি আপনি উপভোগ করেন? এইটা হ্যাঁ, মানে এমনিতেই তো এক ধরনের আমি যখন টেলিভিশনে প্রোডাকশন করতাম তখন বাই নেমে আসলে দর্শক আমাকে জানতো, চিনতো। আমার রাইটিং, আমার ফিলসফি, আমার ডিরেকশন, আমার আসলে সিনেমাটিক যেই জার্নি ছিল সেটার সাথে অডিয়েন্স এক ধরনের কানেক্টেড ছিল। তো সেই মানুষটাকে ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্রে যখন আসলে আবার দর্শক একভাবে ডিসকভার করলো, ওইটা দর্শকের জন্য এক ধরনের ইন্টারেস্টিং। এবং এই যে ইন্টারেস্টিং বিষয়গুলো যখন আমি নানান মন্তব্য পাই মানুষের কাছ থেকে, তখন বেশ ভালো লাগে। এবং এই যে ওয়েব ফিল্ম নামে যে চলচ্চিত্র ওটিটিতে যে ধরনের কাজ শুরু হয়েছে, এই সময়টা শুরু হওয়ার পর থেকে আমরা দেখছি যে এই ধরনের নেগেটিভ ক্যারেক্টারগুলো, বা আমরা যদি খল চরিত্রগুলোকে বলি, এগুলোর একটা প্রভাব দেখা যাচ্ছে গল্পগুলোতে, বা একটু ডার্ক স্টোরি বলার ক্ষেত্রে। ইভেন যারা বড় চরিত্রও করছেন, যারা মেইন প্রোটাগনিস্ট হিসেবে আছেন, তাদেরকে আমরা দেখছি অনেক সময় যে খল হিসেবে আবির্ভূত হচ্ছেন। বা আসলে এটা কেন হচ্ছে? এটা কি ডার্ক এর প্রতি মানুষের এক ধরনের আকর্ষণের কারণে হচ্ছে, না এটা এক ধরনের ব্যবসায়িক কৌশল? কি মনে হয়? না, এইটা ধরেন ফ্যাশনের মতো। আপনি দেখবেন যে একটা সময় অনেক ঢোলা প্যান্ট পরার একটা প্রচলন ছিল, তারপরে ন্যারো প্যান্ট আসলো, আবার ঢোলা প্যান্ট। তো এটা একটা সাইকেল। আচ্ছা। তো এই রকম আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে আপনার সেই কন্টেন্টগুলো পপুলার হয় যেগুলোর মধ্যে এক ধরনের নেগেটিভিটি আছে, নেগেটিভ জিনিসপত্রই কিন্তু আসলে পপুলার হচ্ছে। আপনি শুধুমাত্র আমার অ্যাক্টিং এর বেলায় এরকম না, আপনি দেখবেন যে এখন সারা পৃথিবীতে সমস্ত ধরনের সিনেমায় যারা লিড কাস্ট, আমরা যাদেরকে হিরো বলি, সে আগে একটা সময়ে খুবই একটা পুলিশ অফিসার ছিল, যে খুব সত্যের পক্ষে ছিল, ন্যায় নীতিবান ছিল। এখন দেখবেন যে আসলে হিরোটা হয়ে গেছে ওই লোকটা যে একটু ডার্ক জায়গায় কাজ করছে, যে ড্রাগস নিচ্ছে বা নানান ধরনের কমপ্লেক্সের সাথে জড়িত। আর পুলিশ অফিসার যে ছিল সে হয়ে গেছে এখন ভিলেন। আগে কিন্তু ছিল পুলিশ অফিসার ভিলেন, হিরো, এখন পুলিশ অফিসার ভিলেন। তো এইটা এরকম, মানে কন্টেন্টের বেলাও এইরকম আসলে ফ্যাশনের মতো ঘুরে ফিরে এরকম এই চক্করটা। এক সময় এই লোকটা ভালো, আরেক সময় ওই খারাপ লোকটার গল্প মানুষ দেখতে পছন্দ করে। আমরা খল চরিত্র নিয়ে কথা বলছি এবং এই যে ডার্ক স্টোরি নিয়ে কথা বলছি, আমরা হয়তো পরিকল্পিতভাবে, দর্শক মনে করতে পারে যে পরিকল্পিতভাবে ব্ল্যাক পরে আসছে, আসলে কিন্তু এটা একেবারেই অপরিকল্পিত। এটা একটা ইনসিডেন্ট হয়েছে। যাই হোক, তো টাইগার রবি, আমি যতদূর জানি আপনি সঞ্জয় দত্তকে অনুসরণ করেন এবং এটা বিশ্বাস করেন যে শক্তিশালী ভিলেন একটি চলচ্চিত্রকে আরো উপভোগ্য করে তোলে। এটা কি সত্যি? এটা তো 100% সত্য, কারণ ভিলেন যদি না থাকে তাহলে নায়কের তো কোনো মূল্যায়নই নেই। আচ্ছা, নায়ককে তো নায়কোচিত যে তার যে স্বভাব, তাকে যে তার চরিত্রে ফিরিয়ে আনার দায়িত্বটাই তো ভিলেন পালন করে। আপনি একটা চলচ্চিত্রতে ভিলেন ছাড়া করেন, এটা গ্রামগঞ্জের বা পারিবারিক যে কোনো একটা ব্যাপারে দেখবেন যে পরিবার নিয়েও যদি করতে চান, হয় মাকে ভিলেন বানাতে হয়, নাহলে বাবাকে বানাতে হয়, ছেলেকে বানাতে হয়। ভিলেন ছাড়া নেগেটিভ পজিটিভ দুই ধরনের চরিত্র থাকতে হয়। পৃথিবীর সৃষ্টিটাও তো ইবলিশ শয়তানকে পাঠানো আছে ভিলেন হিসেবে, তাই না? ভিলেন লাগবে। তো আপনি সঞ্জয় দত্তকে অনুসরণ করার পেছনে কি কোনো মানে কারণ ছিল? স্টাইল ভালো লাগে ওর। আপনার সঞ্জয় দত্ত কিন্তু ম্যাক্সিমাম যতগুলো ছবিতে সে হিট করেছে, এগুলো কিন্তু এন্টি হিরো ক্যারেক্টার যতগুলো করেছে। এটা একটা, যেমন সুমন ভাই বলছিলেন যে ধরনগুলো যে পাল্টাচ্ছে, যেমন এখন কিন্তু ম্যাক্সিমাম হিরোরে কিন্তু এন্টি হিরোইজম ক্যারেক্টারগুলো ক্যারি করছে, যে কারণে আমাদের ভিলেনদের কাজও কমছে। হ্যাঁ, কারণ ও মেইন জায়গাটা তো হিরোই নিয়ে নিচ্ছে। সো একটা ক্যারেক্টার আর্টিস্ট দিয়ে ওর অপোনেন্ট হিসেবে দাঁড় করানো হচ্ছে। কখনো কখনো ছবি ভালো হচ্ছে, কখনো কখনো হয়তো ভালো হচ্ছে না, বা সব ফোকাস হিরো নিয়ে যাচ্ছে। সুমন ভাই বলছিলেন যে এটার একটা সময়ের একটা চাহিদা বা একটা পরিবর্তন, হয়তো আবার সাইকেলের কারণে আবার হয়তো অন্য গল্প বা অন্য চরিত্রগুলো এইভাবে আসবে। তো সুমন আনোয়ার, আপনি এক জায়গায় বলছেন যে পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আমাকে অভিনয়ে সাহায্য করে। তো আপনার অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য আমরা যদি বলি যে সংযত অভিব্যক্তি, নীরবতা এবং বাস্তবধর্মী অভিনয়,
এটাই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করেছে, নাকি অন্য কিছু মনে করেন, নাকি যে নেগেটিভ আপনি বলছিলেন যে নেগেটিভ চরিত্র তো অনেকেই করছে, আমরা তো সবাইকে নিয়ে আসলে আলোচনা শুনি না বা করতে দেখি না, বা সেই চরিত্রগুলো নিয়ে সেভাবে হয় না, চর্চা ইটস হয় না। অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। আসলে আপনার অভিজ্ঞতা, আপনি একজন পাইলটকে নিয়োগ করার আগে তার মূল যোগ্যতা হচ্ছে কত সময় সে ফ্লাই করলো, জি। তো ওই ফ্লাই আওয়ারটা তার মূল যোগ্যতা হয়ে দাঁড়ায়। তো আপনি এই আমরা যে শুটিং জোন বলি, যেটা আমাদের সেট, ওইটা তো একটা অপারেশন থিয়েটার, জি। ওটি। তো আপনি ওটিতে কত সময়, লম্বা সময় আপনি ওখানে থেকেছেন, বা ওইটার মধ্যে যে কর্মকাণ্ডটা হচ্ছে সেটার সাথে আপনি সম্পৃক্ত ছিলেন, সেইটা আপনাকে এক্সপিরিয়েন্স করে তুলবে, সেইটা অ্যাজ এ রাইটার, ডিরেক্টর অথবা পারফর্মার। সো ওই যে অপারেশন থিয়েটার বলছি, সেই পুরো হোল অপারেশন থিয়েটারটা আমি লাস্ট ধরেন যে 2 দশক ধরে আমি পরিচালনা জি, জি, করেছি। জি, জি। সো এইটা আমার খুব সহজভাবেই আমার অভিনয়কে খুব হেল্প করে। কারণ হচ্ছে যে কোন সময়ে কোন ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কোন চরিত্রটা করা দরকার, এবং সেই চরিত্রের অভিব্যক্তিটা কিরকম হবে, সেটার জন্য কোন অ্যাটমসফিয়ার দরকার, সেটা আপনি অভিজ্ঞতা না থাকলে তো আর সেটা ক্যারি করতে পারবেন আবার না। দীর্ঘ সময় একটা চর্চার ব্যাপার থাকে, আপনি একই ফিল্ডে একই ধরনের শিল্প চর্চার মধ্যে নিজেকে যুক্ত রেখেছেন সেই 94 সাল থেকে যদি বলি আজকে 3 দশকের কাছাকাছি সময় চলে এসছে। তো এটাও তো একটা বড় ব্যাপার, 3 দশকের উপরে গেছে, হ্যাঁ, প্রায়। তাই না? প্রায়। তো এইটা কি আসলে এমন যে যে যার অভিজ্ঞতা যত বেশি, যার চর্চার জায়গাটা যত বেশি, তার আসলে কাজের মানের ক্ষেত্রে সেটার একটা প্রভাব পড়ে? তা অবশ্যই পরে। আর একটা বিষয় হচ্ছে, আপনি অনেক অভিজ্ঞ কিন্তু আপনার ফোকাস অনেক দিকে, তাহলে আবার কিন্তু হবে না। আপনাকে একটা নির্দিষ্ট ফোকাসের জায়গায় থাকতে হবে। আপনি বললেন যে 3 দশকের বেশি সময় ধরে আমি যে সম্পৃক্ত, সেই জায়গায় আমার এই জীবন যাপনের মধ্যে আমি আসলে শিল্পী হয়ে ওঠার চেষ্টা করছি। আপনি আসলে ব্যক্তি মানুষ হিসাবে কতটা আপনার সংস্কৃতিকে ধারণ করতে পারলেন, শিল্পী হিসাবে আপনি প্রতিদিন আপনার জীবনাচরণের মধ্যে আপনি বিহেভ করতে পারলেন, সেইটা আপনাকে ফাইনালি আসলে শিল্পী হয়ে ওঠার বেলায় আপনাকে সহযোগিতা করবে। আপনি যদি ফেক প্রিটেন্ড করেন, মানুষের সামনে দেখালেন যে আপনি অনেক শিল্পীর মতো করে আচার আচরণ করছেন, কিন্তু ব্যক্তি জীবনে আপনি ওইটা ধারণ করছেন না, বা ওই চর্চাটার মধ্যেই আপনি নাই, তাহলে কিন্তু হবে না। তো আমরা দেখি যে ইদানিং এক ধরনের সস্তা জনপ্রিয়তার দিকে আমাদের নতুন জেনারেশন যারা আছেন তাদেরকে খুব অল্প সময়ে তারা হিট হতে চাচ্ছে, ভাইরাল হতে চাচ্ছে, বা আলোচনায় আসতে চাচ্ছে। এইটা কি কোনো মানে ঠিকঠাক প্রসেস বলে মনে করেন? না, এটা ধরেন যে আপনি এই যে পাশের দেশেই এখন শিক্ষা ব্যবস্থার নানান দুর্বলতা নিয়ে আন্দোলন সংগ্রাম চলছে, তো আপনার গোটা সমাজ ব্যবস্থার একটা ইম্প্যাক্ট এটা। আপনার সমাজ ব্যবস্থার মধ্যে যদি আপনি প্রপার সিস্টেমে সমাজটাকে না গড়েন, তাহলে আপনার নানান জায়গায় এরকম টিউমার গড়ে উঠবে। আপনার সাথেই কথা হচ্ছিল যে আমরা যেই শহরটাতে থাকি, এই শহরটাতে আসলে প্রায় 3 কোটিরও বেশি মানুষ আমরা থাকি। তো এই শহরটাতে কি এইরকম একটা জায়গা আছে যেখানে একটা শব্দ দূষণ ছাড়া, বায়ু দূষণ ছাড়া আপনি চুপচাপ গিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনার গায়ে একটু বাতাস লাগবে, ঝিরঝির পাতার শব্দ হবে? আছে না। 4 কোটি মানুষের জন্য, 3 কোটি মানুষের জন্য এই শহরে এরকম একটা জায়গা নাই। সেইখানে আপনি মানুষ হিসাবে কতটা সুস্থভাবে বেড়ে উঠবেন? তারপরে তো আপনার শিল্প সংস্কৃতি, আপনার চর্চা, এগুলো তো আরো পরের বিষয়। ব্যক্তি মানুষ হিসাবে আপনি কতটা মানসিকভাবে ঠিকঠাক আছেন, আপনার শরীর স্বাস্থ্য কতটা ভালো আছে, আপনার মন, আপনার চর্চা, আপনার ধ্যান কতটা একদম পজিটিভ, একদম একটা লক্ষ্যের দিকে আছে, সেইটার উপর নির্ভর করবে আপনি আসলে ভবিষ্যতে কোন জায়গায়, কত দূর পর্যন্ত। একদমই। আমরা যদি অ্যাক্টিং এর একেবারে বেসিক ফর্মের জায়গায় যদি আমরা স্থানীয় কথা বলি সবসময়, যে মন এবং শরীর যদি সুস্থ না থাকে, সে আসলে কিভাবে অভিনয় বা অন্য যে কোনো কাজই করবে, এবং সম্ভব না, তাই না? বিশ্বাস, মেক বিলিভের জায়গা। তো টাইগার রবি আমার সাথে একমত হবেন যে আমরা দেখেছি, আমরা একসাথে খেলাধুলা করেছি, সেই আমাদের 3টা মাঠ ছিল, পুকুর ছিল, এবং একটা সুন্দর চাইল্ডহুড ছিল। সেটা কিন্তু এখনকার ছেলে মেয়েদের জন্য প্রায় অসম্ভব এবং অকল্পনীয় একটা ব্যাপার, স্বপ্নের মতো মনে হবে। তো আমি প্রসঙ্গ ক্রমে বলতেই হয় যে আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এবং পুলিশ কর্মকর্তা ছিলেন, এবং কিংবদন্তি কুস্তিগির ছিলেন, তার নাম টাইগার জলিল। এবং আপনি তার সন্তান, যিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন, এবং ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের সদস্য ছিলেন তিনি, এবং ভারোত্তোলন জুডোতেও জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেন। তো
এরপর টাইগার জলিলের পর আপনি বলছিলেন যে কিছুদিন আপনি রেসলিংয়েও ছিলেন বা কুস্তি নিয়ে কাজ করেছেন বা অন্য খেলাধুলায় ছিলেন, আমরা আর কোনো চরিত্র বা কুস্তিগির আমরা দেখতে পেলাম না। এটা এটা কি সমস্যা ছিল বা কি মনে হয় আপনার কাছে? এটা যদি সিনেমা দিয়ে বুঝাই জি তাহলে মনে হয় একটা কিছুটা যৌক্তিক হলেও হতে পারে। আমাদের 80-র দশকে ফুটবল ছিল, ভ্যারাইটিস ধরনের স্পোর্টসে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে কোয়ালিফাইড স্পোর্টসম্যান ছিল, জি সিনেমাও ছিল। এবং খুব দুঃখজনক বিষয় হচ্ছে মানে স্বাধীনতার পর আমাদের সব ডিপার্টমেন্টে আমরা সলভেন্ট ছিলাম এবং আস্তে আস্তে শুধু ক্ষয়িষ্ণু, মানে ক্ষয় হতে হতে আমাদের মাঠ ছিল, পুকুর ছিল, আমরা যদি পায়রা আসরের কথা বলতে পারি, সেখানে গানের চর্চা হতো, রাজারবাগ নাচের পুলিশ চর্চা হতো, লাইনে তাই না? আমাদের কি একটা সোসাইটি ছিল, কি কালচার ছিল। হ্যাঁ, এবং এখনকার ছেলের যেটা বললেন যে এটা ওরা স্বপ্নেও কল্পনা করতে হবে যে আমরা এই ধরনের একটা লাইফ লিড করেছি। এটা কিন্তু শুধু রাজারবাগ পুলিশ লাইন বলে না, না। ফুল ঢাকা সিটি না, সারা বাংলাদেশে বাংলাদেশের এটা এমন ছিল। তাই না, প্রত্যেকটা জেলা শহরে। তো কুস্তিতে টাইগার জলিল আর আসেনি, কারণ এই যে প্রমোট করা, সহযোগিতা করা, এইটাকে লালন পালন যত্ন করা, এই জিনিসটা নাই। আমাদের চলচ্চিত্রটাও হয়তো বা এই যে এই পর্যায়ে চলে আসছে যে হয়তো ভালো কোনো পৃষ্ঠপোষক ছিল না, এটাকে একটু দেখে রাখবে। হ্যাঁ, তারপর ওই যে ফুটবল, বিভিন্ন খেলাগুলো, এর মধ্যে শুধু একটু ক্রিকেটটা মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের দরবারে। তো তারপরেও তো মাঝে মাঝে দেখেন ক্রিকেট নিয়েও এখন ভয় পাই, যে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনি, এই হয় সেই হয়, যে কবে গ্যাম্বলিং হয়, হ্যাঁ তাই না, কবে এইটাও না জানে আবার সেই পরিণতির দিকে চলে যায়। আশা করি যাবে না ইনশাআল্লাহ। তো এমনিতে কুস্তি নিয়ে আপনি কোনো কাজ বা কোনো চেষ্টা করছেন? আমরা জানি যে টাইগার জলিল ফাউন্ডেশনটা কাজ করছে। আমার একটা স্ক্রিপ্ট রেডি আছে আব্বার বায়োপিক নিয়ে। তো এটা রেসলিং আছে, মুক্তিযুদ্ধ আছে, সব বিষয়টা নিয়ে যদি করতে পারি, কারণ বাংলাদেশের চলচ্চিত্রের যে অবস্থা এখনো ভালো দিকে যাচ্ছে। বায়োপিক করার মতো, বিশেষ করে আসলে পলিটিক্যাল কারো বায়োপিক করা যতটা সহজ, স্পোর্টসম্যানদের বায়োপিক করাটা অনেক ডিফিকাল্ট। তার মধ্যে আবার এটা মুক্তিযোদ্ধার সেশনও জড়িত, টাকা পয়সার একটা বড় ব্যাপার আছে। আমরা চাইলেই যে একজন প্রডিউসার হয়তো 2-4 জন মিলে এটা করতে পারি, আবার এটা করার জন্য সলভেন্ট আর্টিস্ট লাগবে। ও মানে এটা ওকে ডেডিকেটেডলি সময় দিতে হবে লাগবে, প্লাস ফিজিক্যালি তাকে, এটা তো রেসলিং, WWF রেসলিং। আমি এনটিভির মাধ্যম দিয়ে নতুন জেনারেশনদেরকে জানাতে চাই যে আপনাদেরও কিন্তু একজন WWF রেসলার ছিল, হ্যাঁ, যেটা আসলে বাংলাদেশের এই জেনারেশন হয়তো আমরা কোন সময়ের কথা বলছি, 80-90 দশকের কথা বলছি, তাই না? ওই সময় বাংলাদেশের মাটিতে বাংলাদেশি খেলোয়াড়দেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, এবং টাইগার জলিল কিন্তু WWF রেসলার ছিল না, অলিম্পিক রেসলার ছিল। সে দেশের সম্মান রক্ষার্থে ওই সময় হাজার হাজার দর্শকের মাঝে তিনি লাফিয়ে পড়েন, ভারতীয় রেসলারকে পরাজিত করেন, এবং সরকার তাকে খুশি হয়ে টাইগার অফ বেঙ্গল উপাধি দেন। তো সেই আমার নামটাও যে টাইগার রবি, এটা তো আসলে খুব স্বাভাবিক কোনো নাম না। নামের আগে টাইগার, লায়ন, এটা কেন আসবে? এটা আমরা পারিবারিক সূত্রেই প্রাপ্ত, তো সরকারি ভাবে। তো যেটা বলছিলাম যে সিনেমা, আমাদের স্ক্রিপ্ট রেডি আছে। তো যদি একটু ভালো সময় সুযোগ আসে, বা আমার একটা স্বপ্ন হচ্ছে যদি আমরা নাও পারি, পরের জেনারেশন একদিন সিনেমার মানে টেকনোলজি, টেকনিক্যাল সব দিক দিয়ে ডেভেলপ হবে, আরো ফিট, আরো ফিজিক্যালি গুড লুকিং স্মার্ট আর্টিস্ট আসবে, হয়তো তারা করবে। কিন্তু আমরা টাইগার জলিলকে হারাতে দিতে চাই না। এক্স্যাক্টলি, আমরা হারাতে দিতে চাই না। তো সুমন আনোয়ার, আমি বলছিলাম যে আপনি যখন অভিনয় করেছেন খুব মন দিয়ে করেছেন সেই শুরুতে, তারপর আবার যখন নির্মাণে এসছেন, একটা আমরা দেখেছি একটা অন্য একটা কি বলবো নিজস্ব ধারা তৈরি করেছেন, এবং অনেক মানসম্পন্ন আপনি কাজ উপহার দিয়েছেন। এনটিভির সাথে আপনার অনেক ভালো কাজের অভিজ্ঞতা আছে, সিরিয়ালও হয়েছে। তো আবার যখন আপনি নতুন করে অভিনয়ের দিকে আবার মনোনিবেশ করলেন, এক্ষেত্রে আপনি বলবো যে আপনি খুব লাকি যে আপনি হাওয়া, কাইজার, দেবী এবং অনুলৌকিক, বিশেষ করে বলতে হবে খাঁচার ভিতর অচিন পাখি, তাণ্ডব, উধাও, অনেক অনেক ছবি এবং অনেক কাজের সাথে আপনি মানে যুক্ত ছিলেন, এবং খুবই আলোচিত হয়েছে কাজগুলো। তো নির্মাণে কি ফেরা হবে না? হ্যাঁ, আমি আসলে এই অ্যাক্টিং টাইমে আসলে আমার রাইটিং এর কাজগুলো করছি। আচ্ছা, ওই ছুটিটার কথা আপনাকে বললাম যে আসলে পরিচালক লেখক হিসাবে আমি একটা ছুটি নিয়েছি, সেই সময়টাই আসলে পর্দার সামনে আমি অভিনয়ের কাজগুলো করছি। এই সময়কালীন সময়ে আসলে আমার প্রি প্রোডাকশন গুলো চলছে, আমার সিনেমার স্ক্রিপ্ট গুলোকে আমি আবার নতুন করে ঝালাই করছি। ওইটার একটা সিনেমা করতে গেলে, একটা গল্প তৈরি করতে গেলে তো আপনার একটা লম্বা সময় সেই গল্পটার সাথে আপনার একটা যাপনের
দরকার আছে। অনেকটা সময় গেছে আসলে, এটাই একমাত্র কারণ ছিল না কোনো হতাশা ভর করেছিল যে না আমি এখন নির্মাণ করব না, আমি অভিনয়ে যাব? না না, ওরকম কোনো হতাশা নাই, কারণ আমি জানি আমার গল্পগুলো কখন আমি তৈরি করব, এবং আমি জানি যে আমি যেই গল্পগুলো নিয়ে কাজ করছি ইনশাল্লাহ সেই গল্পগুলো আমি তৈরি করব। তো সেই তৈরির প্রসেসটার মধ্যে দিয়ে অ্যাক্টিংটার জন্য আমার কিছু সময় বের হয়েছে, এবং সেই কারণেই অভিনয়ের জায়গাটায় আমাকে খুব বেশি দেখা যাচ্ছে। আবার যখন আসলে পরিচালক হিসাবে আমাকে পাওয়া যাবে, তখন তা না আসলে আমার ওই পরিচালকের কাজগুলোই মানুষ দেখতে থাকবে, তখন হয়তো আপনার মতো কেউ আমাকে প্রশ্ন করবে আপনি কি আর অভিনয় করবেন না? না, এটা তো মানে একেবারে বলতে হয়, আপনারা যখন একেবারে মানে ইয়াং এজে যখন টেলিভিশনে শুরু করলেন, এবং বাংলাদেশের প্যাকেজের শুরু মানে থেকে হ্যাঁ মানে একটা জেনারেশন তৈরি হয়ে গেল, বা সুমন আনোয়ার যদি বলি, অনিমেষ আইচ বলি, মেজর রহমান সুমন, মাসুদ হাসান উজ্জ্বল, আর অসংখ্য নাম, এবং সবাই খুব প্রতিভাবান। নুরুল আলম আতিকের কথা যদি বলি, আমরা গেছেন সেলিম, সবাই টেলিভিশনে কাজ করতেন। এবং সেই সময় আপনারা টেলিভিশনে কি বলবো যে এক একটা ছবি নির্মাণ করেছেন রীতিমতো। আবার আপনাদের দেখে অনুপ্রাণিত হয়ে একদল তরুণ ততদিনে তৈরি হচ্ছিলেন, আপনারা এখন তাদের সাথে আবার কাজ করছেন অভিনেতা হিসেবে। তো এই যে টেলিভিশনের যে বিবর্তন, আমরা যদি বলি যে টেলিভিশন থেকে সিনেমায় চলে যাচ্ছে, আপনাদের ভাবনা ধারণা বা ওই মানগুলো, ওই মানের কাজ, ওই চিন্তার কাজ, বা নতুন প্রজন্মের নতুন ধরনের কাজ, এবং আমি যদি আপনার কাজগুলোর কথাই বলি, আপনি যে কাজগুলোতে অভিনয় করেছেন, আমরা যদি হাওয়ার উদাহরণ দিতে চাই, বা কাইজার বলি, বা আমরা যদি তাণ্ডব উদয়ের কথা বলি, বা আমরা যদি চক্করের কথাও বলি, কি মনে হচ্ছে আমাদের চলচ্চিত্রের যে ভবিষ্যৎ, বা আমরা যদি বলি এটা কি উত্তরণ হচ্ছে মনে হয়? অবশ্যই উত্তরণ হচ্ছে। আপনি দেখেন যে বাংলা ভাষাভাষী প্রায় 40 কোটি মানুষ পৃথিবীতে। তো এই 40 কোটি মানুষের জন্য ঢাকা হচ্ছে গল্পের হাব, বাংলাদেশ কিন্তু গল্পের হাব। কারণ পৃথিবীর দুর্নীতির জন্য সবচেয়ে বড় ওপেন স্পেস হচ্ছে বাংলাদেশ। আপনি দেখেন সমস্ত সেক্টরে, খাবার থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই। পৃথিবীর বহু দেশ আছে যেখানে আপনি দেখবেন নানা জায়গায় দুর্নীতি হচ্ছে, একটা জায়গায় হয়তো ওরা ছাড় দিচ্ছে, আচ্ছা এটা খাবার জিনিস, এটা নিয়ে আমরা দুর্নীতি না করি। আমি গতকালকেই দেখছিলাম যে মিড ডেতে বাচ্চাদেরকে যেই ফুড দেওয়া হয়, ব্রেড দেওয়া হয়, সেইটার মাঝখানে আস্ত একটা ব্লেড। তো আমি বলছি যে প্রত্যেকটা সেক্টরে এই যে দুর্নীতি এবং মানুষের যে অবক্ষয়, সেই অবক্ষয়ের মধ্যেই নতুন নতুন গল্প তৈরি হচ্ছে। বাংলাদেশে আসলে গল্পের সম্ভাবনা কখনোই শেষ হবে না। এবং আমাদের সিনেমা যদি আপনি লক্ষ্য করেন, গত 4-5 বছর ধরে আমাদের গল্প নির্ভর সিনেমার যে পপুলারিটি, আপনি যদি পরপর 4-5টা ঈদ আপনি লক্ষ্য করেন, আমাদের এই গল্প নির্ভর অল্টারনেটিভ যারা আমরা একটা সময় টেলিভিশনে কাজ করতাম, তারা কিন্তু আজকে বক্স অফিস ডমিনেট করছে। এবং এইটা যে এই আমরা এবং তারা এরকম জায়গা থেকে আমি মেনশন করতে অবশ্যই চাই না, কিন্তু এইখানে মূল জায়গাটা হচ্ছে যখনই আসলে গল্পটা গল্পের মতো হয়ে উঠবে, গল্পটার জন্য সমস্ত আয়োজন হবে, তখনই সিনেমাটা ওয়ার্ক করবে। যখন আসলে একজন নির্মাতা পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করবে, যখনই এটা আসলে একজন কেন্দ্রিক হবে, আচ্ছা ওনার কি লুক হবে, উনি কি পরবেন, উনি কি খাবেন, তখন আর সিনেমাটা হয়ে উঠবে না, তখন ওনার এক ধরনের একটা এই যে বায়োপিক অথবা ডকুমেন্টারি হয়ে উঠবে। আর যখনই গল্পটা ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ গল্পটা ধ্বংস হবে। আর যখনই উনি চরিত্র হওয়ার জন্য ফিল্ম মেকার এবং বাকি টিমের প্রত্যেকটা লোকের সাথে একাত্ম হয়ে একটা গল্পের সাথে জার্নি করবেন, তখনই সিনেমাটা হয়ে উঠবে। একদমই তাই। তো মানে টাইগার রবিও কি আপনি তাই মনে করেন? আপনি দেশে বিদেশে প্রচুর ছবি করেছেন, এবং আপনি এফডিসির তো ছবির বাইরেও আপনি ডিজিটাল যে সময়ের ছবিগুলোর সাথে আপনি যুক্ত হয়েছেন, দেশে বিদেশে আমি দেখেছি আপনি অসংখ্য ছবি করেছেন, আমরা প্রায়ই আপনার মুভি দেখেছি। আপনার অভিজ্ঞতার জায়গাটা কেমন? অভিজ্ঞতা বলতে সুমন ভাই যেটা বলছেন, যে সিনেমা বলেন, ওটিটি বলেন, এমনকি নাটক বলেন, মানে 3টা জিনিস হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। 1 নম্বর হচ্ছে গল্প, 2 নম্বর গল্প, 3 নম্বর গল্প, সবই গল্প। আমাদের এখানে 1 নম্বরের গল্প নাই, 2 নম্বরের গল্প নাই, 3 নম্বরের গল্প নাই, বাকি সবকিছুই হয়তো কম বেশি আছে। তো এইভাবে যে ইন্ডাস্ট্রি যে এখনো টিকে আছে, এটা একটা মানে জটিল ব্যাপার। মানে আমরা বুঝি না, আমরাও তো যাই, শুটিং করি, কাজ করি, একদমই গতানুগতিক। অনেক আগেই পাবলিক বুঝতে পারে, দর্শক বুঝতে পারে যে এটা শেষের দিকে কি হতে যাচ্ছে, এরকম আর কি। আসলে গল্পের ব্যাপারে প্রচুর দিতে হবে। বাজেট কিন্তু ফ্যাক্ট না। একটা রুমের মধ্যে একটা সিনেমা বানানো যায়, তাই না? যদি গল্প থাকে, প্রেজেন্টেশন ঠিক থাকে, সব। তো
আমি সুমন ভাইয়ের সাথে 100% একমত, সাথে আরো 1% যোগ করে দিলাম, 101%। তো আমরা বলছিলাম যে আপনি খেলাধুলার প্রসঙ্গটায় ছিলেন, যে আপনি ফুটবল, হ্যান্ডবল, কুস্তির সাথে যুক্ত ছিলেন। আপনি ফুটবলে প্রিমিয়ার লিগ এবং চট্টগ্রাম লিগে খেলেছেন, অনূর্ধ্ব 19 জাতীয় হ্যান্ডবল দলেও ছিলেন। তো খেলাধুলাটার সাথেই কেন মানে থাকলেন না, বা কেন? আমরা তো স্পোর্টস ফ্যামিলি। বাবা তো আপনার মানে পুলিশ ডিপার্টমেন্টে জব করলেও উনি স্পোর্টস ইনচার্জ ছিলেন পুলিশের। আর ছোটবেলা থেকে উনি রেসলিং করতেন, মানে ওনার জীবনের শুরু থেকেই তিনি মানে আমার বাবার যে গরু, অর্থাৎ একটা সেই ব্রিটিশ পিরিয়ডে আবার মানে 47-এ উনি চাকরিতে বোধহয় জয়েন করেছিলেন। তো ওই সময় মানে স্বাধীনতার আগে উনি যে এলাকা ভিত্তিক কুস্তি খেলা হতো, তখন কিন্তু ফুটবল ক্রিকেট তো এরকম হতো না। তো ব্রিটিশ পিরিয়ডে বাঙালি জাতি যখন সংঘবদ্ধ হচ্ছে এই যে যুদ্ধের জন্য, তখন কিন্তু এই কুস্তিগির তৈরি করা হতো, ঠিক আছে, মল্লবীর, মল্লযোদ্ধা। ওকে, তো কুস্তি একটা ট্রেন্ড ছিল, ট্রেডিশন ছিল সেই সময়। তো আব্বা মাঠে স্কুল লাইফ থেকেই খেলাধুলা করতেন। তখন উপহার হিসেবে ছিল গরু, তারপরে পিতলের কলস, ড্যাগ, এই ধরনের জিনিস ছিল, ছাগলের বাচ্চা সহ, মা সহ। তো সেই গরু কিন্তু আজকে 30-40-50 বছর বংশ পরম্পরা এখন আমাদের গ্রামের বাড়ি আছে। আচ্ছা, তো এই মজার ব্যাপার জিনিসগুলো। তো বিষয়টা হচ্ছে সেই স্পোর্টসে ছিল, সে চাকরিতে আসছে, সেখানেও সেই স্পোর্টসে ছিল। পাকিস্তান আমলে সে সুযোগ পেত না, সে বাঙালি জাতীয়তাবাদী হয়, সে চ্যাম্পিয়ন হওয়ার পরেও তাকে ইন্টারন্যাশনাল ম্যাচ পার্টিসিপেট করতে দেওয়া হতো না। দেশ স্বাধীন হওয়ার পরে উনি ফার্স্ট 1978 সালে এশিয়ান গেমসে পার্টিসিপেট করলেন। ইন্টারন্যাশনাল বাংলাদেশে এখন পর্যন্ত আর কেউ কোয়ালিফাই করেনি। আব্বার পরে বোধহয় আরেকজন করেছিলেন, আব্বা 5th পজিশন পেয়েছেন মানে আপনার ওই এশিয়াডে, এটা থাইল্যান্ড হয়েছিল 78 সালে। তো আব্বা স্পোর্টসম্যান ছিলেন, সেই হিসাবে আমাদেরকে ছোটবেলা থেকে প্রলুব্ধ করতেন, যে কারণে আমাদের আসলে ওই যে মাল্টি ইভেন্ট বললাম, যে সব ধরনের খেলাধুলার উপর আমাদের একটা দখল ছিল। খুব ইন্টারেস্টিং। তো সুমন আনোয়ার, আপনার হাত ধরে অনেক অভিনেতা তৈরি হয়েছে। আমরা একেবারে মানে বলতেই পারি যে আমরা যদি অপূর্ব, নিশো, এগুলা এবং আরো অনেক আর্টিস্ট নতুন নতুন এই সময়ে যারা কাজ করছেন বা এখন হয়তো সিনিয়র হয়ে গেছেন। তো আমাদের এখানে একটা হচ্ছে যে এই যে নতুন শিল্পীর তৈরি হওয়ার যে প্রসেস, বা আপনি একটা দীর্ঘ সময় ধরে আপনি কাজ করে শিখে তারপর যে আজকে ধরেন মানুষ আপনাকে চিনছে, দেখছে, জানছে। তো এইরকম প্রশিক্ষিত অভিনেতা যদি বলি আমি, যারা জেনে বুঝে পড়াশোনাটা করে এসছেন এবং জেনে বুঝে অভিনয়টা করছেন, তাদের কি ঠিকঠাক মূল্যায়নটা এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে? এইটা আসলে সময়ের ব্যাপার, যে আসলে মূল্যায়ন এত মানে আমি এইভাবে বলতে চাই না যে আসলে কে কাকে মূল্যায়ন করছে। ব্যক্তি শিল্পী যদি তার মূল্যায়ন সে নিজে করতে পারে, তার শিল্প চর্চার সাথে সে যদি নিবিড়ভাবে তার কাজটা চালিয়ে যায়, সেইটাই আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বড় প্রাপ্তি এবং সবচেয়ে বড় মূল্যায়ন। আমি আসলে শিল্পী হিসাবে এরকম ভাবে কাউকে ব্লেম করে শিল্পকর্মের যেই জার্নি সেটাকে আসলে সীমাবদ্ধ করতে চাই না। লালন যদি আসলে তার মূল্যায়ন নিয়ে ইভলিউশন করতো, তাহলে তার গানের সংখ্যা কমে যেত আমার কাছে মনে হয়। সে আসলে কারো ধারে নাই, সে তার দর্শন, তার বোধ থেকে তার গান, তার চর্চা, তার জীবনাচরণ কিন্তু সে চালিয়ে গেছে। সে কিন্তু ভাবেই নাই কে আমাকে কতটুকু মূল্যায়ন করলো। তো আমি মনে করি যে একজন শিল্পী যদি তার প্রকৃত অর্থেই আসলে তার ভেতরে শিল্পী সত্তাটা তৈরি হয় এবং সে যদি 8-10টা মানুষের ভালোর জন্য, পৃথিবীর মঙ্গলের জন্য, সমাজের, সোসাইটির ভালোর জন্য চিন্তা ভাবনা করে, তার মনের মধ্যে সেই সুন্দর বিকাশটা গড়ে ওঠে, তাহলে আসলে তার প্রাপ্তি বা মূল্যায়ন এগুলো নিয়ে ভাবনার চেয়ে তার আসলে তার নিজের কাজটা করে যাওয়াই উচিত। মানে সেটাই বড় মূল্যায়ন, মানে বরং নিজের শিল্পী হয়ে ওঠার ব্যাপারটাই অনেক বেশি এই বিষয়। তো টাইগার রবি, আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে, আপনি যে বলছিলাম যে আপনি এফডিসির কাজগুলো করেছেন এবং সম্প্রতি এফডিসিতে আপনার আর্টিস্টদের একটা নির্বাচন হয়ে গেল, অভিনেতাদের, তাই তো, শিল্পী মানে সমিতি। তো আমাদের চলচ্চিত্রের এই এফডিসি বলি বা এই সংকটগুলো আসলে কেমন, আর এর থেকে আসলে উত্তরণের কি পথ, একেবারে ছোট্ট করে যদি বলেন। এটা তো আসলে অনেক ডিটেলস একটা ব্যাপার, আপনি ছোট করে বলতে বললেও সম্ভব না। তবে মোট কথা হচ্ছে আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে আপগ্রেড করতে হবে। জি, এইটা হচ্ছে যদি এক লাইনে বলতে বলেন। আর এফডিসি বা বাইরের বলে কিছুই নেই। আমরা যারা সিনেমায় কাজ করি, নাটকে কাজ করি, হোয়াটএভার ইট ইজ, সবই আমরা এফডিসিরই আন্ডারে, তাই না? ওইটাই হচ্ছে আমাদের আতুর ঘর।
কিন্তু হয়তো বা কেউ বাইরের থেকে হয়তো আমরা এখানে একটু কথা বলে, অনেকে বলে যে মিডিয়া কেন্দ্রিক, কেউ বলে এফডিসি ঘরানার, ওকে, এগুলো সব মানে ভুল টুল বা বলেন এই তর্ক বিতর্ক শেষ করে একটা প্ল্যাটফর্মে আসতে হবে সবাইকে, এবং ওই এফডিসিকেই সামনে রেখে সবাই সব প্ল্যাটফর্ম এটাকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আসলে সামনে আর কোনো বিকল্প নেই আমাদের হাতে। আর তারপরও এফডিসিও যদি না থাকে, মিডিয়াও যদি না থাকে, সৃষ্টিশীলতা বন্ধ হবে না। কারণ এখন আপনার ইউটিউব আছে বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, অনেকেই কিন্তু অনেক ভালো ভালো কাজ করছেন, জি, তাই না? হয়তো তাদের কোনো কোর্স বা আমরা কিন্তু তাদেরকে চিনিও না, বা তাদের ওই ধরনের পড়ালেখাও নেই, তারপরেও গুণী তো আসলে শেষ হয় না, কে কোথায় কিভাবে তার গুণের বহিঃপ্রকাশ ঘটাবে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমরা একটা ট্রানজাকশন পিরিয়ড পার করতেছি, ইটস চ্যালেঞ্জিং আওয়ার, বাট এটা কিন্তু আমরা ওভারকাম করছি। একটা জিনিস ধ্বংস হয়ে যাওয়া মানে শেষ না, হয়তো নতুন করে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবার এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে কোনো একদিন। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন এখানে শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।